আজ নির্বাচনের একদিন আগে ডক্টর ইউনূস গ্রেফতার হয়েছেন নির্বাচন বাতিল করার চেষ্টা চালানোর অপরাধে। আমি জালিয়াতি করেছি। দর্শক দেখতে পাচ্ছেন ডক্টর ইউনূসকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে এবং আজ রাতেই তুলপাড় পরিস্থিতি, চারদিকে জনতা। এদিকে আজ রাতে ডক্টর ইউনূস গ্রেফতার হয় নির্বাচনের বিষয়ে। চারদিকেই নির্বাচনকে বানচাল করার পরিকল্পনা চলছে। সাধারণ জনতা ডক্টর ইউনূসের বিরুদ্ধে খেপেছে এবার। সুদখোর ইউনূসকে গ্রেফতার করা হতে পারে, বিএনপি নির্বাচন বয়কট করতে পারে, এমনও হতে পারে 11 তারিখ রাতে নির্বাচন বানচাল হয়ে যাইতে পারে, নির্বাচন বাতিল ঘোষণা করা হতে পারে এই সরকারের পক্ষ থেকে। তবে শীঘ্রই এমন কিছু বিষয় দেখতে পাবেন যেটা দেখার পর আপনাদের মনে হবে নির্বাচনটা বাংলাদেশে আর হচ্ছে না। এদিকে হঠাৎ করে নির্বাচন নিয়ে মহাচক্রান্তের প্ল্যান ফাঁস বিএনপির। নির্বাচন কমিশনারের সাথে হাত মিলানোর তথ্য পাওয়া গেছে বিএনপি দলটির। নির্বাচনের দিন ইন্টারনেট সহ মোবাইল সকল কিছুই বন্ধের ঘোষণা দিয়েছে কমিশন। আগামী নির্বাচনের সব হিসাব নিকাশ উল্টে যেতে বসেছে। এতদিন আপনারা যা ভাবছিলেন বা ফেসবুকে যা দেখছিলেন, মাঠের চিত্র নাকি তার সম্পূর্ণ উল্টো। আরে ভাই, আজকে আমাদের অত্যন্ত আনন্দের একটা দিন, একটা বিশাল সুসংবাদ, একদম কনফার্ম, এটা এখন একেবারে ফাইনাল ডিল। এদিকে নির্বাচনের আগে শেখ হাসিনার বিজয় শুরু, ভোট বর্জনের ডাক সফল, শেষ মুহূর্তে বাতিল হতে পারে 12 তারিখের নির্বাচন। আওয়ামী লীগ ক্ষমতায় আসতে যাচ্ছে, শেষ মুহূর্তে পাশা উল্টে যাচ্ছে, খেলা চলছে অন্য লেভেলে। হ্যাঁ, বাংলাদেশের রাজনীতিতে আজ অন্য লেভেলের খেলা চলছে। ডক্টর ইউনূস আজকে কঠিন বিপদের মুখে পড়েন। নির্বাচনের আর মাত্র একদিন বাকি। আজকে দেশ উত্তাল হয় এবং নির্বাচনকে বানচাল করার জন্য যে যে চেষ্টা করেছিল সেই চেষ্টাকারীদেরকে গ্রেপ্তার করা হয়। দর্শক শ্রোতা, আপনারা জানেন বাংলাদেশের নির্বাচন নিয়ে অনেকে গোপনে থেকে পরিকল্পনা করে। বিশেষ করে আজকে আওয়ামী লীগের অনেক কর্মকাণ্ড সামনে আসে এবং আজ রাতে দেশে নতুন একটা পরিস্থিতি হয়। আবারও যমুনা উত্তাল হয়, শাহবাগ উত্তাল হয়। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মুহূর্তে ডক্টর ইউনূসের অবস্থা এবং দেশের রাজনীতির অবস্থা সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আগামী নির্বাচনের সব হিসাব নিকাশ উল্টে যেতে বসেছে। এতদিন আপনারা যা ভাবছিলেন বা ফেসবুকে যা দেখছিলেন, মাঠের চিত্র নাকি তার সম্পূর্ণ উল্টো। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে হয়তো সবচেয়ে বড় অঘটনটি ঘটতে যাচ্ছে ঢাকার ভিআইপি আসনগুলোতে। তারেক রহমান কি সত্যি নিরাপদ, নাকি ঘরের মাঠে তিনি এমন এক হোঁচট খেতে যাচ্ছেন যা কেউ কল্পনাও করেনি? আজকের ভিডিওটি আপনার রাজনৈতিক চিন্তা ভাবনার জগৎকে বড় এক ধাক্কা দেবে, কারণ আলোচনা হবে সোচ্চার নামের একটি সংস্থার গোপন জরিপ নিয়ে। এই সংস্থাটি কিন্তু যেমন তেমন কোনো সংস্থা নয়। এর আগে দেশের 5টি বড় বিশ্ববিদ্যালয় নির্বাচনে তাদের জরিপ হুবহু মিলে গিয়েছিল। তাদের অ্যাকিউরেসি রেট বা নির্ভুলতার হার 99%। সেই সোচ্চার সংস্থাটি এবার ঢাকার 4টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ভিআইপি আসনের প্রি ইলেকশন সার্ভে প্রকাশ করেছে। আর সেই ফলাফল দেখার পর রাজনীতির অন্দরমহলে রীতিমতো ভূমিকম্প শুরু হয়েছে। ফলাফল 2-2 ড্র, অর্থাৎ 4টি আসনের মধ্যে 2টিতে বিএনপি এবং 2টিতে জামায়াত বা তাদের সমর্থিত প্রার্থীরা এগিয়ে। কিন্তু আসল খেলাটা কে জিতেছে বা কে হেরেছে সেখানে নয়। আসল খেলাটা লুকিয়ে আছে ভোটের ব্যবধান বা পার্সেন্টেজের মধ্যে। চলুন আবেগের চশমা খুলে সরাসরি তথ্যের গভীরে প্রবেশ করা যাক। শুরুতে আসি ঢাকার সবচেয়ে হাই প্রোফাইল আসন ঢাকা 17 অর্থাৎ গুলশান বরানী এলাকা নিয়ে। একে বলা হয় এলিট ক্লাস বা আভিজাত্যের এলাকা। এখানে প্রার্থী খোদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বাভাবিকভাবেই সবাই ধরে নিয়েছিলেন এখানে তারেক রহমান একচেটিয়াভাবে জিতবেন, কোনো প্রতিদ্বন্দ্বিতাই হবে না। কিন্তু সোচ্চার এই বোমশেল রিপোর্ট বলছে ভিন্ন কথা। এই জরিপ অনুযায়ী তারেক রহমান ভোট পাচ্ছেন 35%, আর তার ঠিক পেছনেই নিঃশ্বাস ফেলেছেন স্বতন্ত্র প্রার্থী ডক্টর খালিদুজ্জামান, যিনি পাচ্ছেন 32% ভোট। ব্যবধান মাত্র 3%। বিএনপির শীর্ষ নেতার নিজের আসনে মাত্র 3% ভোটের লিড থাকা মানে তিনি কার্যত রেড জোনে বা বিপদ সীমার মধ্যে দাঁড়িয়ে আছেন। কিন্তু কেন এমন হলো? ডক্টর খালিদুজ্জামান কেন এতটা জনপ্রিয় হয়ে উঠলেন? বিশ্লেষকরা বলছেন এর পেছনে 3টি কারণ আছে। প্রথমত, খালিকুজ্জামানের ক্লিন ইমেজ। দ্বিতীয়ত, সাম্প্রতিক সময়ে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে খালিদুজ্জামানের বিরুদ্ধে যে নোংরা অপপ্রচার বা ভিডিও লিক করার চেষ্টা করা হয়েছে, সাধারণ ভোটাররা সেটা ভালোভাবে নেয়নি। উল্টো এটা বিএনপির জন্যই ব্যাকফায়ার করেছে। মানুষ ভিকটিমের প্রতি সহানুভূতিশীল হয়েছে। আর তৃতীয়ত, তারেক রহমানের সাম্প্রতিক কিছু মন্তব্য, যেমন শেখ হাসিনার পরিবারকে রাজনীতিতে আনা বা চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার ঘোষণা, এগুলো ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। জরিপ বলছে আগামী কয়েকদিনে যদি বিএনপি সামান্য কোনো ভুল করে, তবে এই 3% ব্যবধান ঘুচে গিয়ে তারেক রহমান পরাজিত হতে পারেন। এটি তার জন্য এক বিশাল সতর্কবার্তা।
এবার আসা যাক ঢাকা 15 আসন বা মিরপুর এলাকায়। এখানে কোনো নাটকীয়তা নেই, বরং আছে এক পেশের দাপট। এই আসনে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এগিয়ে আছেন বিশাল ব্যবধানে। জরিপ বলছে ডাক্তার শফিক পাচ্ছেন 39% ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল ইসলাম মিল্টন পাচ্ছেন 30%, অর্থাৎ সলিড 9% ভোটের ব্যবধান। ডক্টর ইউনূস সরকারের উপদেষ্টাদের কেউ কেউ কিংবা তার অধীনস্থ শীর্ষ কর্তা ব্যক্তিদের অনেকেই কিংবা সাবেক ছাত্র সমন্বয়কদের কেউ কেউ বিদেশে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন অথবা বিদেশে টাকা পাচার করছেন, এরকম গুঞ্জন তো দীর্ঘদিন ধরেই ভেসে বেড়াচ্ছে। এগুলো কতটা গুজব, কতটা সত্য জানি না। তবে বাস্তবতা হচ্ছে যে উপদেষ্টাদের কেউই এখনো পর্যন্ত তাদের সম্পদের হিসাব জমা দেয়নি। যেই সরকারের মেয়াদ শেষ হওয়ার বিষয়টি একেবারেই অন্তিম মুহূর্তে রয়েছে। বিদেশে কথিত বিপ্লবীদের অনেকে নাগরিকত্ব নিয়েছেন, যাতে খুব সহজেই দেশ ছেড়ে যে কোনো সময় পালিয়ে যাওয়া যেতে পারে, এমন কথাও অনেক আগে থেকেই ভেসে বেড়াচ্ছে। এবং কোনো কোনো উপদেষ্টার পরিবার এরই মধ্যে দেশ ছেড়ে বিদেশে চলে গেছে, সে কথাও গত 2 দিন ধরে নানানভাবে ছড়াচ্ছে। এগুলো কতখানি সত্য আমরা এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। তবে দায়িত্বে থাকা অবস্থায় উপদেষ্টাদের বা মন্ত্রী পদমর্যাদায় থাকা ব্যক্তিদের কেউ কেউ তাদের লাল পাসপোর্ট জমা দিয়ে দিয়েছেন, সে কথা তো পররাষ্ট্র উপদেষ্টা নিজের মুখেই স্বীকার করেছেন। আসলে বিষয়গুলো কি? এবং যখন এই ধরনের গুঞ্জন নানানভাবে ডালপালা ছড়াচ্ছে, ঠিক তখনই জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক, সাবেক উপদেষ্টা, সাবেক সমন্বয়ক নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্বের বিষয়টি সামনে এসেছে। নাহিদ ইসলাম নাকি ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র ডোমিনিকার নাগরিকত্ব নিয়েছেন। এবং এই বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে যখন কিনা সোমবার ঢাকা 11 আসনের জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী শামীম আহমেদ সর্বোচ্চ আদালতে একটি রিট করলেন নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্বের বিষয়টি সামনে এনে তার প্রার্থিতা বাতিলের বিষয়ে। এবং আবেদনে বলা হয়েছে যে নাহিদ ইসলাম 2025 সালের 20 এপ্রিল, অর্থাৎ গত বছরের 20 এপ্রিল, যখন কিনা তিনি উপদেষ্টা ছিলেন, সেই সময়ে ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র ডোমিনিকার নাগরিকত্ব নিয়েছেন। এই দাবিটিও এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। তখন কোনো ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান তারা দাবি করেছিল যে না, এটি একেবারে ভুয়া, এটা মিথ্যা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই মুহূর্তে এসে জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ যে সর্বোচ্চ আদালতে শরণাপন্ন হলেন, তিনি কি সেই ভুয়া জিনিসপত্র নিয়েই আদালতে শরণাপন্ন হয়েছেন? নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্ব রয়েছে বা তিনি ডোমিনিকার নাগরিকত্ব নিয়েছেন, তার সপক্ষে কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়াই তিনি রিট করতে গেলেন? আমরা জানি না তার কাছে কি ধরনের প্রমাণপত্র রয়েছে। এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে রিটটি করা হয়েছে নাহিদ ইসলামের সম্পর্কে যেই কথাগুলো বলা হয়েছে সেগুলো একেবারে মিথ্যা। নির্বাচনের 72 ঘন্টা আগে বিএনপির কপাল খারাপ। বিএনপির সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। কি ঘটছে? বিএনপি নিশ্চিত পরাজয়ের দিকে, জামাত নিশ্চিত বিজয়ের দিকে। হ্যাঁ, এতদিন বিএনপির ভোট যা ছিল, যে অবস্থা ছিল, শেষ 72 ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি পুরো হিসাব নিকাশ এলোমেলো হয়ে যাচ্ছে। আহা, কি অবস্থা বিএনপির! আপনি যদি দেখেন, এখনো কিছু আনডিসাইডেড ভোটার আছে। মানে শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারণা প্রায় শেষ। আমি যখন রেকর্ড করছি, আমি হিসাব করে দেখলাম আমার এই বক্তব্য দেওয়ার সময় 72 ঘন্টা বাকি আছে নির্বাচনের। সেই হিসাবে বিএনপির জন্য দুঃসংবাদ। শেষ মুহূর্তে এসে বিএনপির এতদিনের প্রোপাগান্ডা মিথ্যা প্রমাণিত হলো। জামাত যে সত্যের পক্ষে, সেটা আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হলো বাংলাদেশে। আবার আমি দেখাবো একে একে কি ঘটেছে। শেষ মুহূর্তে এসে প্রমাণিত হচ্ছে নাটকীয়ভাবে বিএনপি সন্ত্রাস, বিএনপি অস্ত্রবাজ, বিএনপি চাঁদাবাজ। বিএনপির কেন্দ্রীয় নেতারা গ্রেপ্তার হচ্ছে অস্ত্র সহ, মাদক সহ। বিএনপির চুরি ধরা পড়ছে, জামাত শিবির ক্লিন সার্টিফিকেট পাচ্ছে। তারেক রহমান হাবিজাবি বলছেন মাথা খারাপ, ভুলভাল বলছেন শেষ 72 ঘন্টায়ও, মাথা ঠিক নাই। আর জামাত শিবির শেষের দিকে আরো চমক দেখাচ্ছে। দেখেন, বিজয়ের কিছু আলামত আছে, পরাজিতদের কিছু আলামত আছে। আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, দেখাবো এখন।
8 মিনিটের আলোচনায় আপনাদেরকে দেখাবো যে কিভাবে জামাত বিজয়ী হতে যাচ্ছে এবং তার আলামত কি, আলামতে বিজয় শেষ 72 ঘন্টায়। কিভাবে বিএনপি পরাজিত হতে যাচ্ছে তার আলামত কি। যারা বিজয়ী হয় তাদের শরীরে একটা ভাব থাকে, স্মার্টনেস থাকে, তাদের কথাবার্তা, আচার আচরণ, বডি ল্যাঙ্গুয়েজ সবকিছুতে বিজয়ের ভাব ফুটে ওঠে। আর যারা পরাজিত হবে তাদের সবকিছুতে পরাজয়ের ভাব স্পষ্ট হয়। দেখেন 72 ঘন্টা আগে তারেক রহমান বলছে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। মনে রাখবেন, যারা হারু পার্টি তারাই ষড়যন্ত্র তত্ত্ব দেয়, আর যারা বিজয়ী পার্টি তারা ষড়যন্ত্রকে মাটি চাপা দেয়। যেমন নির্বাচনে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না ভোট কেন্দ্রে, জামাত এই ষড়যন্ত্রের মাটি চাপা দিয়ে বিজয় ঘরে নিয়ে ফিরেছে মাত্র 15 ঘন্টায়। আর তারেক রহমান ষড়যন্ত্র তত্ত্বের মধ্যে ঘুরপাক খাচ্ছেন। মজা না? বিজয়ীর আলামত আর পরাজয়ের আলামত বুঝছেন? একদল ষড়যন্ত্রকে মাটি চাপা দেয়, আর এক দল ষড়যন্ত্রের কথা বলে মুখ মলিন করে ঘরে যে ঘুমায়। বেচারার ঘুম হয় না তারেক জিয়ার। 72 ঘন্টার আগে যার ছবি অ্যানালাইসিস করেন, তারেককে দেখতে কেমন দেখে আর ডাক্তার শফিকুরকে দেখতে কেমন দেখে। তারেকের চেহারা নষ্ট হয়ে গেছে, মুখে হাসি নাই। এটা আত্মবিশ্বাসের বিষয়। আওয়ামী লীগ সরকার আপনার গত 3টা নির্বাচনে বাজেভাবে ব্যবহার করেছে। পুলিশ প্রশাসনকে সাক্ষী রেখে দিনের ভোট রাতে করেছে। আপনার মরা মানুষকে নিয়ে এসে ভোট দেওয়ানো হয়েছে। আবার আমরা দেখেছি যে তাদের জন্য আলাদা বরাদ্দ রাখতে হতো, তাদের জন্য আলাদা টাকা রাখতে হতো। ভোটের আগের দিন রাতে আপনার এসপির জন্য টাকা রাখতে হতো, ওসির জন্য টাকা রাখতে হতো, এসআই এর জন্য টাকা রাখতে হতো, কনস্টেবলের জন্য টাকা রাখতে হতো। এই যে কাজগুলো আমাদের করতে হতো, বিগত আমরা 17 বছর এই প্রক্রিয়াগুলোর মধ্য দিয়ে গিয়েছে। এবার পুলিশ প্রশাসনের ভাইয়েরা আপনারা যারা আছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনাদের প্রতি মানুষের অনাস্থা তৈরি হয়েছে। এটা 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 সত্য। দীর্ঘ 1.5 দশকেরও আপনাদেরকে যেভাবে সক্রিয়ভাবে ফেসিবাদী কাঠামো নিজে আপনাদেরকে ব্যবহার করেছে, সেটির কারণে আপনাদের প্রতি কিন্তু একটা অনাস্থা তৈরি হয়েছে। এই অনাস্থা থেকে আপনার মানুষের আস্থায় ফিরে আসার উপলক্ষটা হোক এই নির্বাচন। আপনারা দেখেছেন রাজনৈতিকভাবে আপনাদেরকে গত 3টা নির্বাচনে কিভাবে ব্যবহার করে আপনাদেরকে জনবিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। যার কারণে হয়তো আপনারা রাজনৈতিক কিছু সবাই না, কিছু পুলিশ প্রশাসনের ভাইরা হয়তো আপনারা রাজনৈতিক সহচর্য পেয়েছেন, রাজনৈতিক হয়তো পৃষ্ঠপোষকতা পেয়েছেন, কিন্তু আপনারা কিন্তু জনবিচ্ছিন্ন হয়েছেন। আমি আপনাদের কাছে করজোর অনুরোধ করব, এই প্রজন্মের 24 পরবর্তী বাংলাদেশের আপনাদের প্রতি অনেক প্রত্যাশা। তারা দেখতে চায় যে পুলিশ প্রশাসন একটা সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন উপহার দিবে। তারা কোনো পক্ষ অবলম্বন করবে না। পুলিশ প্রশাসন বিএনপিরও হবে না, তারা জামাতেরও হবে না, তারা এনসিপিরও হবে না, তারা জনগণের হবে এবং তারা জনগণের ভোটাধিকার নিশ্চিত করবে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। আগামী নির্বাচনে এই 12 তারিখে আপনাদের এটা হচ্ছে একটা পরীক্ষা। এটা রাজনীতিবিদদের যেমন পরীক্ষা, এটা কিন্তু আপনাদেরও একটা পরীক্ষা। আমি আপনাদেরকে অনুরোধ করব, বাংলাদেশের পক্ষে দাঁড়ান, জনগণের পক্ষে দাঁড়ান, বাংলাদেশের পক্ষে দাঁড়ান। নিরপেক্ষভাবে মানুষ যাকে ভোট দিয়ে নির্বাচিত করতে চায়, আপনারা ভোট প্রক্রিয়াটাকে আপনারা হচ্ছেন আপনাদের যে দায়িত্ব, সেই দায়িত্বটাই হচ্ছে আপনারা যথাযথভাবে পালন করুন। পরবর্তীতে আমাদের যারা সেনাবাহিনীর সদস্য আছেন, আমরা গতবার আমি দেখেছি যে 24 সালে নির্বাচনের আগে সেনাবাহিনীর যে ভ্যানগুলো নিরাপত্তার জন্য রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন মানুষ ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে যখন সেনাবাহিনীর মানুষের সাথে কথা বলি, কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলি, সৈনিকদের সাথে কথা বলি, অফিসারদের সাথে কথা বলি, আমি দেখেছি দেশের প্রতি তাদের যে আন্তরিকতা, প্রত্যেকটা মাটির প্রতি তাদের যে দায়বদ্ধতা, দেশের মানুষের প্রতি যে তাদের মমতা বোধ, যে দায়িত্ব বোধ, সেটি সবসময় আমাকে অনেক বেশি দেশের প্রতি আরো বেশি রেসপেক্টফুল করেছে, তাদের প্রতি আরো বেশি আমাকে রেসপেক্টফুল করেছে। সেই জায়গা থেকে সেনাবাহিনীর বেশ কিছু কতিপয় সদস্যরা এই ইনস্টিটিউশনের সম্মানটাকে নষ্ট করেছে। আপনারা সেনাবাহিনীর সদস্য যারা আছেন, আপনারা যেভাবে জুলাইয়ে বাংলাদেশের পক্ষে রাস্তায় নেমে এসেছিলেন, জনতার পক্ষে রাস্তায় ছিলেন, আমরা প্রত্যাশা করি এই নির্বাচনে আপনাদের যে ভূমিকা, সেই ভূমিকা আপনারা যথাযথভাবে আপনারা রাখবেন। প্রশাসন, পুলিশ, মিডিয়া এবং সেনাবাহিনী আপনারা যারা আছেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা আবার নিরপেক্ষ ভূমিকা পালন করুন। এই 12 তারিখ কিন্তু শুধুমাত্র যে ভোটারদের পরীক্ষা, বিষয়টা এমন না। দর্শক, এবারে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করছে না, কিংবা তাদেরকে করতে দেয়া হচ্ছে না, এটাই তো সত্য। সাথে 14 দল অংশগ্রহণ করছে না, জাতীয় পার্টি অংশগ্রহণ করছে, সেটাও এক ধরনের খুব একটা তাদের মধ্যে সতেজ অনুভূতি নেই, না করার মতো করেই করছে। সেই কারণেই অনেকে বলছে যে এটা ইনক্লুসিভ নির্বাচন হচ্ছে না। সর্বশেষ সিপিডি, বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বেসরকারি প্রতিষ্ঠান সিপিডি বলেছে যে আওয়ামী লীগ ছাড়া এটা ইনক্লুসিভ নির্বাচন হচ্ছে না। সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য সহ অনেকেই নানা রকমের মন্তব্য করছেন, যে মন্তব্যগুলো বর্তমান সরকারের কর্মকাণ্ডের মানে সমালোচনা হয়ে যাচ্ছে।
শেষ মুহূর্তে এই আলোচনার মধ্যে একটা প্রশ্ন আসতেই পারে, যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হতো 12 ফেব্রুয়ারির যে নির্বাচন, তাহলে আওয়ামী লীগ এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে। বিশেষ করে আমরা এখানে দেখতে পাচ্ছি নির্বাচনের বিষয়ে কথা হয় এবং ডক্টর ইউনূসের বিষয়ে কথা হয়। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে আপনাদের মন্তব্য কী? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।